নিরঞ্জনাকে আসতে দেখে দাদু আগে থেকেই বললেন, দিদি ভাই, গল্প শুনবে তো? নিরঞ্জনা হেসে বলল, হ্যাঁ দাদু। দাদু বলতে শুরু করলেন, আচ্ছা বেশ, আজ তবে একটা ছোট্ট গল্প শোনো, দেখো তো সেটা থেকে কি বুঝতে পারো। শোনো তবে। অনেক দিন আগের কথা। প্রশান্তবাবু একদিন অস্থির হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এক রাশ চিন্তা ও অস্থিরতাকে সঙ্গে নিয়ে তিনি কিছুটা দূরেই একটা নদীর পাড় দিয়ে হাঁটছিলেন। অন্য সময় এই নদীর জল ও হাওয়ার প্রভাবে অস্থিরতা কমে, কিন্তু আজ যে কিছুতেই কমছে না। বেশ কিছুটা সময় হাঁটার পর একটা বড় অশ্বত্থ গাছ দেখতে পেলেন প্রশান্তবাবু। সেই গাছের নিচে একটা বেশ বড় বেদি। সেখানে একজন সাধু বাবা বসে আছেন, আর পাশেই তাঁর শিষ্য দাঁড়িয়ে। ওই সাধু বাবার মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা, যা দেখে প্রশান্তবাবু আর কোথাও না গিয়ে ওইখানেই দাঁড়িয়ে দেখতে লাগলেন যে কি হয়। খুব বেশি ভিড় নেই, 5-6 জন বসে আছে সামনে। একজন করে সাধু বাবার সামনে গিয়ে সমস্যার কথা বলছে। কিন্তু এ কি, সাধু বাবা তো তেমন কিছু বলছেন না। যা কথা বলছেন ওই শিষ্য। কি করণীয় সেটা শুধু সাধু বাবা বলে দিচ্ছেন। আর এদিকে কেউ দক্ষিণা দিচ্ছে, আবার কেউ দিচ্ছে না। আর দক্ষিণা দিলেও তা 1 সিকি 1 আধুলির বেশি নয়। প্রশান্তবাবু মনে মনে ভাবছেন, এখানে তো এতদিন আসছি, এই সাধু বাবাকে তো কখনো দেখিনি এদিকে। অবশ্য 2 দিন আসেনি এদিকে, আর পথ দিয়ে যেতে যেতে পথিকেরাই তো এখানে আসছে দেখছি। যাই হোক, প্রশান্তবাবুও কয়েকজনের পর সাধু বাবার সামনে গিয়ে প্রণাম জানিয়ে বললেন, হে সাধু বাবা, আপনাকে আগে তো কখনো দেখিনি এখানে। তখন শিষ্য বললেন, মহাশয়, গুরুদেব বেশি কথা বলেন না। এখানে আমরা গতকাল রাত্রে এসেছি একটু বিশ্রামের জন্য, আবার আগামীকাল বেরোনোর কথা। আজ হঠাৎ এই পথিকগণ গুরুদেবের কাছে কেউ নিজের সমস্যা নিয়ে আসছেন, আবার কেউ এখানে বসে খানিক বিশ্রাম করে গুরুদেবকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছেন। আপনার যদি কোনো সমস্যা থাকে তো বলুন না, গুরুদেব সবই শুনছেন। যদি কিছু বলার থাকে তো উনি নিশ্চয়ই বলবেন। প্রশান্তবাবু এমনিতেই খুব অস্থিরতা ও অশান্তির মধ্যে ছিলেন। হঠাৎ এমন কথা বলার জায়গা পেয়ে তিনি বলতে শুরু করলেন। প্রশান্তবাবু প্রথমে নিজের সম্বন্ধে বললেন। তিনি একজন ব্যবসায়ী। এখন তার ছেলে সেই ব্যবসার হাল ধরেছে। ধন সম্পদের, খাওয়া পড়ার কোনো অভাব নেই তার। এই সব কথা শুনে সেই শিষ্য বললেন, আপনার সংসারে তো কোনো কিছুর অভাব দেখছি না, তবে সমস্যা কি? প্রশান্তবাবু ব্যস্ত হয়ে বললেন, অভাব আছে তো, শান্তির অভাব। ছেলে ঠিক করে ব্যবসা করতে পারবে কিনা, এত সম্পত্তি ঠিক থাকবে কিনা, ব্যবসা আরও বড় করতে পারলে ভালো হতো, আরও ধন সম্পদ হলে আমার নাতিপুতির জন্য নিশ্চিন্ত হতাম। এমন সব বিভিন্ন রকম চিন্তা অহর্নিশ আমাকে দৌড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ছেলে ব্যবসার হাল ধরলেও আমি এখনো সেখানে যাই। অনেকে বলে, অনেক বয়স হলো তো, এবার একটু পুজো পাঠে মতি দাও। আমাদের বাড়িতে পুজো বেশ বড় করে করা হয়, কিন্তু না, কিছুতেই শান্তি পাচ্ছি না। কখনো ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে গেলে ঠাকুরের কাছে ব্যবসার উন্নতি, পরিবারের স্বচ্ছন্দতা এইসব চেয়ে বসি, তখন কিন্তু শান্তি চাইতে মনে থাকে না। পরে মনে পড়ে, কই ঠাকুরের কাছে একটু শান্তি চাইলাম না তো। সব সময় এই অশান্তির ভার আর নিতে পারছি না, কিন্তু এখানে কেন জানি না শান্তির কথা অনায়াসে বলে ফেলতে পারলাম। আমি শান্তি চাই। প্রশান্তবাবু এইবার একটু চুপ করলেন। কিছুক্ষণ পর সাধু বাবা কথা বললেন, আমি আর চাই বাদ দাও, তবেই শান্তি থাকবে। বলে আর কিছু বললেন না তিনি। ওই গুরুগম্ভীর কিন্তু স্নিগ্ধ কথার প্রভাব এমন ছিল যে প্রশান্তবাবু নিশ্চুপ হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, আমি শান্তি চাই,
আর সাধু বাবা বললেন, আমি আর চাই বাদ দিলে শান্তি থাকবে। সত্যিই তো, আমি চাই বাদ দিলে শান্তি পড়ে থাকে। প্রশান্তবাবু প্রণাম করে ওই কথা চিন্তন করতে করতে বাড়ি ফিরে গেলেন। তিনি সেখানে দক্ষিণা দিতে সেদিন ভুলেই গিয়েছিলেন। পরদিন ফিরে গিয়ে দেখেন যে সেই অশ্বত্থ গাছতলার বেদি শূন্য। সাধু বাবা ও তাঁর শিষ্য চলে গেছেন। সেই দিনের পর থেকে প্রশান্তবাবুর জীবনে আমূল পরিবর্তন হলো। কি বুঝলে দিদি ভাই? নিরঞ্জনা বলল, সাধু বাবার ওই একটা কথাই যথেষ্ট যে কারোর জীবনে। যে কোনো কিছুর থেকে আমিও চাই বাদ দিলে অনায়াসেই সমস্যার সমাধান সামনে চলে আসে, তাই না? দাদু বললেন, এ তো আমাদের চিন্তনের বিষয়। আজ তবে এইটুকু থাক দিদি ভাই।